তোমার কোনো গার্লফ্রেন্ড আছে বা ছিল? ছিল, কিন্তু পালিয়ে গেছে। দিয়েছিল যে আমরা তোকে আর খাওয়াতে পারবো না, যেহেতু বড় হয়ে গেছিস, তুই কাজে চলে যা। রেললাইনে যে কাজ হয় না, ওটাও গেছি। এমন কোনো কাজ নেই না আমি করিনি। নিয়ে মাকে জড়িয়ে হামা করে কাঁদছি। 10 पास जहाँ कहते 10 पास कहते ना फॉर्म को फिलअप हुई ना, যদি वो फिलअप তাহলে कहते मस्त बुन पढ़ा। হ্যালো পুলিশ প্রেমী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের পড়াশোনা খুব জোর কদমে চলছে। আমি আজকে আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে, তোমাদেরকে আরও একটু নতুন করে মোটিভেট করার জন্য। আমার সামনে বা তোমাদের সামনে থাকছে আমারই এক প্রিয় বন্ধু, এখন যে আমার সাথেই এসএসএফে কর্মরত। তার লাইফ হিস্ট্রি, তার কর্মজীবনের স্ট্রাগল, কীরকম সে নিজের বাধা পেরিয়ে এই চাকরিতে জয়েন করেছে, সবটাই আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো আমাদের সাথে থেকো, পুরো ভিডিও সম্পূর্ণ দেখো। অনেক অনেক কোশ্চেন, অনেক অনেক ডিসকাশন চলবে আমাদের মধ্যে। আশা করি তোমরা সকলেই এই ভিডিও দেখে অনেকটা অনুপ্রাণিত হবে। তো চলো দেখে নিই আমার সেই বন্ধুকে। তো আমরা পেয়ে গেছি আমাদের সেই বন্ধুকে। তো চলো তার কাছ থেকেই জেনে নিই তার একটা ছোট্ট ইন্ট্রো। বলো। জোহার, আমার নাম শুক্লাল মুর্মু। আমি এখন পোস্টেড আছি ব্যারাকপুর এসএসএফ ব্যাটালিয়নে। আমার বাড়ি পানাগড়ে। আর সবিকার আমি একই ব্যাচমেটের, একসাথেই ট্রেনিং করেছি, ভালো বন্ধু। আচ্ছা, আমার প্রথম কোশ্চেন হচ্ছে আজ তোমার কাছে, তোমার এই চাকরি পেতে কটা অ্যাটেম্প্ট দিয়েছো বা কত বছর সময় লেগেছে? আচ্ছা, আমার এটা সেকেন্ড অ্যাটেম্প ছিল। 2019-এ যখন আমি ফার্স্ট ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিই, তখন মেন্সে কেটে গেছিলাম। তখন আমি এটার প্রতি কোনো ছিলাম না, যে সঠিক গাইডেন্স কী করে পড়বো না পড়বো। তখন অবুঝ ছিলাম, বলতে গেলে অবুঝ ছিলাম, কিছু জানতাম না। তখন আমি মেন্সে -18 পেয়েছিলাম। পরীক্ষা দিয়েছিলাম, কিছু পড়িনি। আর মাধ্যমিকে আমার পড়াশোনা ভালো ছিল বলে মোটামুটি পিলি কাট অফটা ক্লিয়ার করেছিলাম। তারপর মাঠ তো হয়ে গেছিলো। আর মেন্স কীরকম প্রিপারেশন নিতে হয় সেটা জানতাম না, সেই জন্য ফেল করে গেছিলাম। তারপর আবার নতুন করে শুরু করি 2021-এর আমাদের এই রিক্রুটমেন্টটাই নিয়ে, এটাতে এই ডিপার্টমেন্টে আসতে পারি, মানে খুশি। বাহ, তো চলো ভালো। সেকেন্ড কোশ্চেন বলি, চাকরি পাওয়ার আগে, মানে এসএসএফ বা পুলিশের চাকরি পাওয়ার আগে তুমি কি করতে? আচ্ছা, আমি চাকরি পাওয়ার আগে বলতে 2015 সালে মাধ্যমিক দেওয়ার পর 16-17 আমার এইচএসটা দেওয়া হয়নি। পারিবারিক অনেক সমস্যা ছিল, বাবাও মানে প্যারালাইসিস, তখন পড়া হয়নি। নিয়ে তারপর আমি সিকিউরিটি কাজে ঢুকেছিলাম। সিকিউরিটি কাজে ওখানটা প্রায় 1 বছর কাজ করেছি। সিকিউরিটি গার্ড। আচ্ছা আচ্ছা। নিয়ে তারপর খেলাধুলার প্রতি তো ইন্টারেস্ট ছিল। একদম একদম, তোমাকে তো দেখেই বোঝা যায়। আচ্ছা। হ্যাঁ, তারপর কলকাতা লিগে সাইন করে ফুটবল খেললাম। আরে বাপ রে, বিশাল ব্যাপার। তারপর যখন মানে আমাদের তো টাকার দরকার না, আমাদের পরিবার মতন ছেলেদের মানে টাকার দরকার, ইনকাম ভালো দরকার। নিয়ে তখন কি করব বুঝতে পারছিলাম না। নিয়ে তারপর যখন ভ্যাকান্সি বেরোয়, আবার নতুন করে শুরু করলাম প্রিপারেশন নেওয়ার জন্য। নিয়ে আপাতত এখন এই সাকসেসের পথে আছি, মানে নিজেকে ভালো লাগে। বাহ, খুব ভালো কথা। তাহলে আমার থার্ড কোশ্চেন যেটা থাকছে, হ্যাঁ, এই যে তুমি বললে তোমার খেলাধুলা খুব পছন্দ, আচ্ছা, তার সাথে তুমি জবও করতে, হ্যাঁ, ঠিক আছে, তো এই জব, হ্যাঁ, তারপরে তোমার এই প্রিয় খেলা ফুটবল এবং তোমার পড়াশোনা, তিনটেকে একসাথে কি করে তুমি ম্যানেজ করে চলতে? আচ্ছা, যখন আমি প্রিপারেশন নেওয়া শুরু করি তখন মন প্রাণ দিয়ে প্রিপারেশন নিতাম, শুধু বিকেলটুকুটা খেলতে যেতাম, যেহেতু মন চাইতো, সারাদিন পড়তেও ভালো লাগতো না, বাস। আর যখন জবের ব্যাপার বলছো, তখন আমি নাইট শিফট নিয়ে নিতাম। যখন সিকিউরিটি কাজ, যেহেতু কাজও করতে হবে, ইনকামও করতে হবে, যেহেতু বড় হয়ে গেছি এখন, তো আর বাবার কাছে টাকা নেওয়াটা অন্যরকম না। নিয়ে নাইট শিফট নিয়ে নিতাম। আর স্যারগুলো, ওখানকার স্যারগুলো ভালো ছিল, নাইট শিফট দিয়ে দিত। তারপর এসে মানে একটু ঘুমিয়ে পড়াশোনাটা চালিয়ে যেতাম, দিনে পড়তাম আর বিকেল দিকটায় খেলাধুলা করতাম। নাইট শিফটের কত ঘন্টা কাজ থাকতো? পুরো 7 ঘন্টা। কিন্তু নাইট শিফট 60 ঘন্টা করার পর তুমি আবার পড়াশোনাটাকে, তারপরে আবার ঘরের হয়তো কাজ, হ্যাঁ, সবকিছু কি করে না 2-3 ঘন্টা ঘুমিয়ে তারপরে পড়াশোনাটা চালিয়ে যেতাম। আচ্ছা 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 আচ্ছা, বেশ বেশ। তাহলে অনেকটাই পরিশ্রম গেছে তোমার লাইফে, অনেকটাই স্ট্রাগল গেছে। আচ্ছা বেশ, তাহলে আমার ফোর্থ কোশ্চেন থাকছে তোমার কাছে। আমাদের টাইমে তো মানে 4-4টে স্টেজ ছিল, তাই না? মানে প্রথমে প্রিলিমস, তারপরে পিইটি পিএমটি, তারপরে মেন্স, তারপরে গিয়ে ইন্টারভিউ, তারপরে তোমার মেরিট লিস্টের নাম। তারপরেও কিন্তু অনেক কেউ আর মেডিকেলও কেটে যেত, ঠিক, কালার ব্লাইন্ডনেসের জন্য। তো আমার তোমার কাছে প্রশ্নটা থাকছে গিয়ে, তোমার প্রিয় সাবজেক্ট তোমার প্রিপারেশনের সময় কোনটা ছিল? আচ্ছা, প্রিয় সাবজেক্ট বলতে আমার ইতিহাস ছিল। তার মানে আমি জিকের পার্টটা, ম্যাথ আর ইংলিশটা অতটা পারতাম না। আচ্ছা আচ্ছা।
যেহেতু আমি সেলফ স্টাডি করতাম, আমাদের সময় কিন্তু ইংলিশটাও হিউজ নাম্বার, হ্যাঁ, 25 নম্বর ঠিক, ছিল। ঠিক, ঠিক। হ্যাঁ। নিয়ে আমার জিকে পার্টটা খুব স্ট্রং ছিল, প্রায় সব কিছু মুখস্থ করেছিলাম। 25-এর মধ্যে 23টা ওখানেই করে ওরে দিয়েছিলাম জিকেতে, জিকেতে। বাপরে! যেহেতু আমি জিকেতে সত্যি বলতে খুব বেশি হলে 7টা থেকে 8টা করেছি। যেহেতু আমার মানে উইক পয়েন্টগুলো ছিল ম্যাথ আর ইংলিশটা পারতাম না অতটা, আচ্ছা, তার মানে আচ্ছা। যেটাতে বেশি পারি ওটাতে বেশি জোর দিই না, একদম একদম একদম। নিয়ে ওটা ভালো করে পেরেছিলাম বলে ক্লিয়ার হয়ে গেছিল, কাট অফটা ক্লিয়ার হয়ে গেছিল। বাহ বাহ বাহ, তার মানে প্রিলিজ কাট অফটা ক্লিয়ার করে ফেলেছিলে, তার তো হ্যাঁ। মাঠ তো তোমার কোনো সমস্যাই নেই। আমি ফার্স্টে ঢুকেছিলাম। বাপরে, ফার্স্টে তোমার তো দেখেই মনে হয়, শরীর দেখেই। তোমার যে মেন্সটা দিয়েছিলে, হ্যাঁ, তো তার জন্য কি আলাদা করে কোনো স্ট্রাগল ছিল তোমার মেন্সের পিছনে? মানে স্ট্রাগল বলতে কীরকম, তখন তো আমি ধরেই নিয়েছিলাম মানে আমার কাজ থাকুক খেলা থাকুক কোনো রকম করে চাকরিটা পেতেই হবে। আর আরেকটা টার্নিং পয়েন্ট বলি, আচ্ছা মানে আমি যখন প্রিপারেশন নিচ্ছিলাম, আচ্ছা। বাবা তো টুকটাক কাজ করতো, বাড়িতে টুকটাক অতটাও করতো না, মাঠে যেহেতু আমাদের চাষের জমিতে তখন আমিই খেটেছি, তখন বুঝেছি রোদের। তোমার ক বিঘে মানে জমি আছে? আমাদের 3 বিঘের মতন, ওটাও মানে ভাগ চাষে। আচ্ছা এমনকি আমি পানাগড় মিলিটারি বেসে ওখানে লোডিংয়ে যেতাম। আচ্ছা। আর তারপর রেল লাইনে যে কাজ হয় না, হুম, হুম। ওটাও গেছি। এমন কোনো কাজ নেই না আমি করিনি। আচ্ছা আর মেন টার্নিং পয়েন্টটা কোনটা ছিল আমার, যেটা মনে লেগেছিল, যখন আমি মানে ফার্স্ট পড়াশোনা করছি, তখন মানে এমন অবস্থা হয়েছিল যে মা আমাকে বলছিল যে তুই আর পড়িস না। যেহেতু আমার মা বাবারা অতটা পড়াশোনা না, মানে ওরাও ঠিক জানে না যে ছেলেটা চাকরি পাবে কিনা, কী করছে না করছে। হুম, হুম। যেহেতু আমাদের গ্রামে ওরকম কেউ নেই যে মানে দেখাতে পারবে হ্যাঁ ছেলেটা পড়াশোনা করে চাকরি করে, হুম, হুম। ওরকম তো কেউ নেই। নিয়ে সেই জন্য মা বলে দিয়েছিল যে আমরা তোকে আর খাওয়াতে পারবো না, যেহেতু বড় হয়ে গেছিস তুই কাজে চলে যা। নিয়ে আমি কী করেছিলাম, রুমে গিয়ে কাঁদছিলাম। হুম। মাকে তো আর কিছু বলা যায় না, একদম একদম, মায়ের কি বলবে? মনটাও ঠিকই, হ্যাঁ, কিন্তু ও তো জানে না যে চেষ্টা করলে হয়, আমাদের সমাজ থেকে হয়। হুম, হুম। নিয়ে রুমে গিয়ে কাঁদছিলাম, তখন আমার দিদি আমাকে দেখে নিয়েছিল যে ভাই কাঁদছে, কিসের জন্য কাঁদছে। আর নিয়ে তখন দিদিকে বললাম মাকে ডাকো, নিয়ে মাকে ডাকলো, নিয়ে মাকে জড়িয়ে হাওয়া করে কাঁদছি। নিয়ে কাঁদতে কাঁদতে বলছি মা এই মেন্স পরীক্ষা দেওয়ার পর্যন্ত কোনো দিন কিছু বলো না কাজের ব্যাপারে, যেই মেন্স পরীক্ষা দেব তারপর আমি নিজে থেকেই কাজে চলে যাব। নিয়ে তখন মা মানে কিছু বলেনি ঠিকই। তারপর থেকে এই প্রিপারেশন পরে যখন সাকসেস হলাম, মানে সাকসেস হওয়ার পর মানে ফার্স্ট চুমুটা আমার মা দিয়েছিল। আমারও গায়ে কাঁটা দিয়ে দিল। তার মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে, মানে তুমি ওই মোটিভেটটা পেয়েছিলে, ওই একটা টার্নিং পয়েন্ট যেটা তোমার ছিল, ওটা যদি না হতো হয়তো তুমি সেরকম ভাবে মোটিভেট পেতে না, বা তোমার আলাদা করে যেই পরিশ্রমটা জোর দিয়েছিলে আলাদা করে, সেটা কিন্তু হতো না, তাই তো? হ্যাঁ, না অনেক সময় মনেও হয়েছিল, হুম। অনেক সময় না বাড়ির লোক যখন কিছু বলে দেয় কাজের ব্যাপারে যে হবে না, না এটা করিস না, তখন গায়ে কাটা লেগে যায়। হয়তো ওখান থেকে আমি ব্যাক করতাম না, তো বড় হয়ে গেছি কাজ তো পারবো না, কিন্তু যেহেতু অতদিন আমি পড়ে এসেছি ওটা তো বেকার হয়ে যেত না। একদম একদম। সেই জন্য আমি ভাবলাম না, লাস্ট অবধি দেখি, যদি না হয় চেষ্টা তো করি, যেহেতু আমি শুরু করেছি। আচ্ছা বেশ, তাহলে আমার পরের কোশ্চেন থাকছে তোমার কাছে। আমার এই ভিডিও দেখে অনেক কেউ কিন্তু ভুল মন্তব্য করবে, আচ্ছা, ঠিক আছে? সেটা আমিও জানি কি জন্য, তারাও জানে কি জন্য, এবং তুমিও হয়তো জানো কি জন্য। হ্যাঁ, কারণ হচ্ছে গিয়ে, এই যে তোমাদের একটা কাস্ট বা এসটি যেটা বলা হয়, সবাই কি ভাবে যে তোমাদের আলাদা একটা কোটা আছে, তোমাদের জন্য চাকরি বাঁধা ধরা, হ্যাঁ, কিন্তু তারা জানে না যে তাদের যে পিছনে যে স্ট্রাগলটা সেটা কতখানি, সেটা তারা জানে না। তো এই বিষয়ে তুমি তাদেরকে কি বলতে চাও, একটু ছোট্ট করে তাদেরকে বলো। এটা কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন এটা। একদম একদম, তুমি মানে যেটা তোমার মনে হয় সেটাই তুমি বলো। হ্যাঁ, এটা বলবো ঠিক, আমাদের জন্য রিজার্ভেশন আছে, এটা তো ঠিকই, কিন্তু মানে আমাদের যে, আমার না শুধু আমাদের কাস্টে না, মানে যে কোনো কোটাতেই ওদের মানে, যেহেতু ওরা নিজেদের কোটাতেই মানে ফাইট করে না, লড়াই করে, সেই রকমই আমাদের কোটাতে এখন বলতে গেলে সবাই মানে প্রিপারেশন শুরু করছে। সেই হিসেবে যেহেতু আমি মাধ্যমিক অবধি পড়েছি আর পড়িনি, সেই জন্য মানে আমারও স্ট্রাগলটা দেখতে গেলে মানে যারা কলেজ কমপ্লিট করেছে তাদের সঙ্গে লড়তে হবে না। তোমাদের যে পরিশ্রমটা সেটা, বা তোমাদের যে লড়াইটা, তোমাদেরকে পরিবারের হাল ধরার জন্য ক্লাস 6 বা 7-এর পর থেকে ধরে নিতে হয়, তাই না? তো সেটা তারা জানে না। মানে আমরা কি ভাবছি যে হ্যাঁ তোমাদের একটা কোটা আছে, তোমরা তো চাকরি পেয়েই যাবে, কিন্তু আমাদের কি থাকে যে আমরা একটা
আমাদের ফ্যামিলির মেম্বাররাও একটা উচ্চশিক্ষিত হয়, হুম, কিছু না কিছু হলেও তারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস থাকে, হ্যাঁ তো হ্যাঁ আমাদেরকে গাইড করার জন্য তারা থাকে, হ্যাঁ কিন্তু তোমাদের ফ্যামিলিতে সেটাও থাকে না। হুম, তো সেই জন্য তোমাদেরকে একটা আলাদা করে রিজার্ভেশন দেওয়া হয়েছে যাতে তোমরা একটু হলেও সুবিধাটা পাও। সুবিধা হ্যাঁ। তো এইটাই হচ্ছে ব্যাপার, তো তারা সেটা বোঝে না। আর হ্যাঁ সবিক, এটা ঠিকই বলেছে, যেহেতু আমরা আমাদের ক্যাটাগরির মধ্যে লড়ি, এটা ঠিকই, কিন্তু এখন দেখছি মানে ফেক এসটি, মানে এসটি নয় অন্য কাস্টের ফেক এসটি বানিয়ে চলে আসছে। ফেক এসসি অনেক কিছু, ওবিসি, হ্যাঁ ওবিসি, হ্যাঁ মানে আমাদের ক্যাটাগরিতে চলে আসছে, নিয়ে আমাদের কম্পিটিশনটা আরো জটিল হয়ে জটিল যাচ্ছে। হয়ে যাচ্ছে। হ্যাঁ সেই ক্ষেত্রে তোমাদেরকে লোকজন আরো মানে খারাপ চোখে দেখছে। হ্যাঁ 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 আসলে কিন্তু তোমাদের জন্য এই কোটাটা ছিল কোটা, আগে, হ্যাঁ হ্যাঁ এখন তারপরে আস্তে আস্তে জিনিসটাকে আরো মানে হুম, জঘন্য হয়ে যাচ্ছে। জঘন্য। তো যাই হোক, সেটা নিয়ে আর বেশি আলোচনা হুম, করব না। আমি এখন একটা তোমাকে পার্সোনাল কথা জিজ্ঞেস করি, ঠিক আছে, তোমার আচ্ছা। পার্সোনাল টপিক নিয়ে। হ্যাঁ তোমার কোনো গার্লফ্রেন্ড আছে বা ছিল? ছিল, কিন্তু পালিয়ে গেছে, অন্যজনের সঙ্গে বিয়ে করে পালিয়ে গেছে। আচ্ছা বেশ, তাহলে আমি আর এই টপিক নিয়ে আর কিছু বলতে চাই না। আচ্ছা, তোমার এখন কি কেউ এসেছে? থাক হ্যাঁ ওটা ওটা থাক বলা থাক যাবে না। থাক, ওইটা না হয় পরের ভিডিওতে আমরা পরের ভিডিওতে, বলে হ্যাঁ, দেবো। ঠিক ঠিক। আচ্ছা বেশ, এরপরে তাহলে কোশ্চেন করি, হুম নেক্সট কোশ্চেন। হুম তোমার এই চাকরি পাওয়ার পর আচ্ছা তোমার এখনের যে লাইফস্টাইল হুম, আর তোমার আগের যে লাইফস্টাইল, হুম। কি পরিবর্তন দেখছো এই দুটোর মধ্যে, কি ও। তফাৎ দেখছো? পরিবর্তন বলতে ফার্স্ট পরিবর্তন আমি বলছি, চাকরি পেয়েছি ওটা তো নিজের মানে নিজের সাফল্য, নিজের সাকসেস। একদম একদম। তার থেকে আমি পরিবারের সাকসেস এখানে মনে করি, যে মানে ওদেরকে সবসময় ভালো মানে ভালো করে দেখতে পাচ্ছি, মা বাবাকে ভালো যত্নে রাখতে পাচ্ছি, এটাই আমার সাফল্য। মানে মা আবার পাশে দাঁড়াতে পেরেছো, হ্যাঁ, এটাই হ্যাঁ, সব থেকে বড় কথা। হুম, হুম, একটা ছেলের জন্য কি তার পরিবারের হাল ধরা হ্যাঁ এবং মাসের শেষে একটা লামসাম অ্যামাউন্ট ঢুকে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ অ্যাকাউন্টে, তো এর হ্যাঁ। থেকে বেশি আর কিছু চায় না একটা আর ছেলে, তাই চাই তো? না, হ্যাঁ। তো এইটাই তো ভালো, বেশ। আর নিজের শখ মানে হ্যাঁ, নিজের শখ আহ্লাদগুলো শখ পূরণ করতে পারছো। আগে হয়তো মনে হয় তুমি নিজের যেই খেলার কিটটা, ও হ্যাঁ জুতোটা, ওটা বলি, হ্যাঁ যে এক সময় মানে যখন খেলতো তখন এডিডাস, অনেক প্লেয়ার ভালো ভালো ছিল, তখন এডিডাস পরে খেলতো, তখন মনে হতো এই বুটটা কবে কিনবো, নিয়ে এখন ওর সব কিছু মনে হয় না, এখন চাইলেই কিনে নিই। কিন্তু নিয়ে তখন মনে হয় তোমার অ্যাডিডাসের বুটটা কিনতে মনে হয় 2 মাস 3 মাস সময় লাগতো সময় টাকা লেগে, জমাতে, হ্যাঁ। তাও মনে হতো যে সেই টাকাটা কি বুট কিনতে না, লাগিয়ে দেবো পরিবারকে দেবো। নাকি পরিবারকে দেবো, তাই ঠিক না? ঠিক ঠিক। কিন্তু এখন সেই শখ আহ্লাদগুলো সবকিছু পূরণ করতে হ্যাঁ পারছো। এই কদিন আগে তো 3000 দামি একটা আরে এডিডাস বুট কিনলাম। বাপরে, আমি এখনো পর্যন্ত 700 টাকার উপরে কোনোদিনও যাইনি। তো যাই হোক, সেটা হাস্যকর ব্যাপার। হ্যাঁ আচ্ছা বেশ, নেক্সট কোশ্চেন, হ্যাঁ আমার শেষ কোশ্চেন যেটা থাকছে তোমার কাছে, ঠিক আছে? আচ্ছা। সেলফ স্টাডি নাকি কোচিং, তুমি কোনটা প্রেফার করো তোমার জন্য? ও দেখো মানে আমাদের মতন যে ছেলেদের যারা কোচিং নিয়েছে তারা তো ভালো, আর যারা নেয়নি তারা সেলফ স্টাডি করলেও চাকরিটা ক্র্যাক করা যায়। এখন তো ইউটিউব আছে, কোনো ব্যাপার নেই, যখন ডাউট হবে তখন মানে চ্যানেল খুলে দেখে নিল, সলভ হয়ে গেছে। আর যদি ডিপ্রেশনের কথা আসি, তখন তো ওই তোর মতন মোটিভেটেড অনেক চ্যানেল আছে। তার মানে হচ্ছে গিয়ে মানে এখন হ্যাঁ কেউ যদি চায় বা তার কাছে পয়সা না থাকে, হুম তো কেউ যদি চায় মন থেকে যে আমি পরিশ্রম করব, হুম আপ্রাণ পরিশ্রম করব, সে কিন্তু ইউটিউব থেকে দেখেও সে নিজের পরীক্ষাগুলো ক্র্যাক করে নিতে হ্যাঁ পারে। নিশ্চয়ই নিশ্চয়ই 100%। এখনকার দিনে ইউপিএসসিও ক্র্যাক করা সম্ভব ইউটিউব দেখে, তাই না? হ্যাঁ হ্যাঁ কারণ এত সোর্স রয়েছে ইউটিউবে, হুম, মানে বিশাল রকম একটা হিউজ সোর্স রয়েছে, হ্যাঁ। যে তোমাকে আলাদা করে টাকা দিয়ে ভাবতে হবে না। না 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 সবাই কিন্তু ইউটিউব থেকে এখন পড়াশোনাটা করছে। হুম কেউ যদি ভাবছে যে না আমার কাছে টাকা নেই, আমি পড়তে পারবো না, হ্যাঁ তো সেটা হচ্ছে তার কাছে একটা অজুহাত যাকে বলে। হ্যাঁ অজুহাত, তাই না? নিশ্চয়ই। তোমার কাছে অনেক সোর্স রয়েছে, তুমি হুম। সেগুলোকে ঠিক করে গ্যাদার করে যদি পড়াশোনাটা করতে পড়াশোনা পারো, করো, হ্যাঁ। সব কিছুই তোমার সম্ভব হ্যাঁ ক্র্যাক করা। তো আচ্ছা বেশ, তো সব শেষে তোমার আদিবাসী ভাই বোনদের জন্য তোমার রিজনের ল্যাঙ্গুয়েজে তুমি কি বলতে চাও, কি বার্তা দিতে চাও তাদেরকে, তো একটু ক্যামেরায় বলে দাও। হ্যাঁ নয় ভিডিও पे ñel keda ape judi jahay ko abu santar boha pe ñel da তাহলে বুঝাও দাঁড়ায় কেন পে আবুয়া মানে সমাজ রে সে আবু কই দা আᱹᱰᱤ কষ্ট তে হারাক কানা বাং, আর নিয়া मा कान गी আবুয়া ফ্যামিলি না সাপোর্ট বাং তেনা, কিন্তু ñel me আবু যদি আবু দো র‍্যাঙ্ক মানে যে উনকু দিকু কই আর কি র‍্যাঙ্ক রে তেন হুই তবনা ইনকা দ বাং আবু জাল কাতে যদি মেরিট রে বু তেনা মানে মেরিট রে বু টিকাও তাহলে লেখা কি আবু পাসা। আর ñel me আবু দো যেহেতু কুড়া গিদ্রা কানা বাবা সে যাহা তিনা কিম পড়াও কান 10 পাস जहाँ लेकाते 10 पास किते न फॉर्म को फिलअप हुई कना जुदी बो फिलअप ताले खाय तो मस्त बुन पढ़ा चेदा से कुड़ा गिद्रा तो बढ़ती दायित्व हता हुआ, बढ़ती चाप हता हुआ, निजरा फैमिली मस्त दह लगी और बेसी किछु दो बन मेनदा। और नुई सोबिका चैनल रे
নিয়ে যাহা দুয়ারে পুলিশ ᱚᱱᱟ চ্যানেল মেনাᱜᱼᱟ নিয়ে শেয়ার पे সাবস্ক্রাইব पे नोंडे आयमा डाउट जहां गी कुलिया तहन तपे तखन पे कुलिया और इन गाती कान गया और मस्त प्रिपारेशन हताव तखन पे और जहाँ कोई बड़ाई दरकारा निये चैनल हाँ पे कमेंट के गी ठीक गया सानाम को जोहार চলো আমি শুধু দুয়ারে পুলিশ আর সৌভিকটাই বুঝতে পেরেছি কিন্তু আর কিচ্ছু বুঝতে পারিনি আচ্ছা। যাই হোক চলো আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই রাখলাম তো আশা করি তোমাদের সকলের এই ভিডিও দেখে একটু হলেও মোটিভেট পাবে তোমরা তোমাদেরকে আমার বন্ধু শুক্লালের লাইফস্টাইল তুলে ধরেছিলাম এমন অনেক আরও বন্ধু আছে নিজের কঠিন পরিশ্রম দিয়ে তারা এই চাকরিতে এসেছে এমন নয় যে তারা কাস্টে সিলেকশন পেয়েছে তারা নিজের পরিশ্রম দিয়ে তারা নিজের লড়াই করে কিন্তু এই চাকরি পেয়েছে কেউ ভাববে না যে এই চাকরি টাকা দিয়ে হয় এই চাকরি পরিশ্রম করে হয় যে টাকা দিচ্ছে তাকে দিতে দাও কিছু বছর পর হলেও তুমি কিন্তু ফেসে যাবে এই টাকায় দেখতেই পাচ্ছ তোমাদের কি দুর্নীতির কেসে ধরা পড়ছে সব এক এক করে আজকে এসএসসি কালকে প্রাইমারি পরশুদিন হয়তো তোমাদের ডাব্লিউপি হতে পারে তাই কেউ এই টাকার অজুহাতে কেউ পড়বে না এই জালিয়াতির মাধ্যমে কেউ থাকবে না নিজেদের পরিশ্রম দাও তোমরা সাফল্য অবশ্যই পাবে তো চলো এই বলেই আজকের ভিডিও শেষ করলাম জয় হিন্দ